আজকে আমাদের টপিক হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট অর্থাৎ আলোর ব্যতিচার। ইন্টারফারেন্স অফ লাইট মানে আমরা প্রাইমারিলি বুঝি দুটো সোর্স থেকে লাইট এসে পরস্পরের উপর সুপারপোজ করছে, আর তার ফলে আমাদের দেখা যাবে যে ম্যাক্সিমা মিনিমার কিছু প্যাটার্ন তৈরি হবে। ওকে, এখানে দেখো আমরা লাইটের কোহেরেন্ট সোর্স দুটোকে এখানে ধরেছি। এটা ধরো S1, এটা S2, এর অ্যামপ্লিটিউড A1, এটা A2। যে কোনো একটা পয়েন্টে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড আমরা বার করার ফর্মুলাটা একটু দেখি। এটা হচ্ছে R, that is resultant amplitude, is equals to root over A1 square plus A2 square plus 2 A1 A2 cos delta. What is delta? আমরা এখান থেকে যে দুটো লাইট কে আমরা এখানে সুপারপোজ করব তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কি করে আসবে? এই দুটো লাইটের মধ্যে এই ডিসটেন্সটাকে বলছি আমরা ডেল্টা বা পাথ ডিফারেন্স, আর ফেজ ডিফারেন্স হচ্ছে ডেল্টা 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। ওকে, তাহলে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনস দেখতে গেলে আমরা আগে দেখব ইন্টেন্সিটি মানে হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কয়ার। ওকে, তাহলে আই A1 তার করসপন্ডিং ইন্টেন্সিটিকে আমরা যদি বলি A1 স্কয়ার, I2 A2 স্কয়ার, তাহলে আমাদের রেজাল্টেন্ট ইন্টেন্সিটি যেটা আমরা স্ক্রিনে পাবো I ইকুয়ালস টু এটা স্কয়ারটা পাবো। কত আসবে? I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 I2 ইন্টু cos ডেল্টা। ওকে, মানে A1 A2 কে রুট I1 রুট I2 আমরা বললাম, এটা হচ্ছে cos ডেল্টা। এবার আমরা এই cos ডেল্টা বা এই যে ফেজ ডিফারেন্স এটা কিভাবে তৈরি হয়, কিভাবে এটা কাজ করে, সেটা আমরা একটুখানি ফিজিক্যালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে যাব। আমরা S1 S2 দুটো পয়েন্ট সোর্স থেকে, দুটো স্লিট থেকে দুটো রে এখানে মিট করছে। তুমি দেখবে দুটো রেকে আলাদা করে আমি দুটো ডট দিয়ে যদি বোঝাই, দুটো ডট কিন্তু একই জায়গায় এসে মিট করছে, এটাকে আমরা বলছি ওরা সেম ফেজে মিট করছে। ওকে, তা এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা এখানে ম্যাক্সিমা দেখতে পাবো, আবার আমরা অন্য জায়গায় কি পাবো? আমরা যদি এখানে অন্য পয়েন্টে যাই, তাহলে দেখো এখানে খেয়াল করো এরা কিন্তু অপোজিট ফেজে মিট করছে, তাহলে এখানে আমরা মিনিমা দেখতে পাবো। পাথ ডিফারেন্স কি করে তৈরি হচ্ছে এটা দেখার জন্য আমরা এটাকে একদম নিয়ে আসবো সেন্ট্রাল ফ্রিঞ্জ বা মাঝামাঝিতে। এখানে দুটো রে দেখো একই দূরত্ব যেহেতু অতিক্রম করছে, এদের মধ্যে তুমি খেয়াল করো পাথ ডিফারেন্স এখন কত? 0। আমি যখন এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স ইন্ট্রোডিউস করছি, কোথায় যত অ্যাঙ্গেলে এরা যাচ্ছে এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স আসছে। তুমি খেয়াল করো এরা এখন কিন্তু এখানে ধরতে গেলে অপোজিট ফেজে এসে মিলিত হচ্ছে, দুটোকে খেয়াল করো ভালো করে। এখন পাথ ডিফারেন্স 1.22। আমি খেয়াল করো আমি 2.5 যদি পাথ ডিফারেন্স তৈরি করতে পারি তাহলে কি হবে? ল্যামডা ওয়েভলেন্থ হচ্ছে 2.5। আমি যদি এটাকে টেনে এই 2.5 অ্যাবাউট নিয়ে আসি, খেয়াল করো তাহলে কিন্তু এরা আবার এখানে দেখো সেম ফেজে মিলিত হচ্ছে। এখানে আমরা কি পাবো? ম্যাক্সিমা পাবো। তাহলে ম্যাক্সিমা মিনিমা ঠিক হবে এই জায়গাটা যেটাকে আমরা বলছি পাথ ডিফারেন্সের উপর দাঁড়িয়ে। ওকে, এটাকে আমরা বলেছি, এই পোর্শনটাকে বলেছি আমরা ডেল্টা বা পাথ ডিফারেন্স, আর ফেজ ডিফারেন্স কি? 2 পাই বাই ল্যামডা। ওকে, এবার খেয়াল করবে তো পাথ ডিফারেন্সটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই পাথ ডিফারেন্সটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খেয়াল করো এটা নির্ভর করছে D1 D2, তার মানে এই দুটো সোর্সের মধ্যে কত, সোর্স দুটোর মধ্যে সেপারেশন কত। আর কি ডিপেন্ডস করছে? এল মিনস
স্ক্রিন থেকে এটা কতটা দূরে আছে। তাহলে স্ক্রিন আর সোর্সের ডিস্টেন্স, তাহলে সোর্স দুটোর মধ্যে ডিস্টেন্স, স্ক্রিন থেকে ডিস্টেন্স আর কার উপর ডিপেন্ড করছে দেখো, ইট অলসো ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ, ইটস অলসো ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ। তাহলে আমরা ফাইনালি কি বললাম, তাহলে ডিফারেন্ট পয়েন্টে যেমন এখানে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি, কোনো এক জায়গায় আমরা মিনিমা পাবো, কোনো এক জায়গায় আমরা আবার ম্যাক্সিমাম পাবো, কোনো এক জায়গায় মিনিমাম পাবো। এই হচ্ছে আমাদের ডিসকাশনের জায়গাটা। তাহলে আমরা আগের জায়গায় ফিরে আসি, রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি আই কত, রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি আই কত, তাহলে আমরা আবার রিপিট করি, আই ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 রুট I2 আর cos ডেল্টা। ডেল্টা মানে কত, 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। ওকে, খেয়াল করো এখানে যদি দুটো লাইট আইডেন্টিক্যাল হয় তাহলে এই ফর্মুলাটা একটু আমাদের চেঞ্জ হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। দুটো আই যেহেতু একই, তুমি দেখবে এটা হয়ে যাবে আমাদের 4i, মানে I1 ইকুয়ালস টু I2, এটাকে আমরা যদি বলি I0, তাহলে ফর্মুলা হয়ে যাবে আমাদের 4I0 ইন্টু cos স্কয়ার ডেল্টা বাই 2। তাহলে শর্টকাট আমরা এটা মনে রাখবো, when the lights are identical our formula goes for this pattern। এবার আমরা আসবো ম্যাক্সিমা আর রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কখন ম্যাক্সিমা হবে আর কখন মিনিমা হবে। তারপর যদি কন্ডিশনস ফর ম্যাক্সিমা যাই, যেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কি বলি আমরা এটাকে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে তুমি খেয়াল করে দেখো, I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 রুট I2 cos ডেল্টা। তাহলে I ম্যাক্স হবে কখন, যখন এটা 1, কত আসবে তাহলে I1 প্লাস I2, আমি সেটাকে লিখেছি। তাহলে ফেজ ডিফারেন্স কত হবে, ডেল্টা কত হবে, cos যেহেতু 0 সরি cos যেহেতু 1, ডেল্টা হতে হবে আমাদের 2 পাই m, আর ল্যামডা হতে হবে আমাদের এনি m টাইমস ল্যামডা। এটা হচ্ছে আমাদের কন্ডিশনস ফর ম্যাক্সিমা, কন্ডিশনস ফর ম্যাক্সিমা। উল্টো দিকে আমরা কন্ডিশনস ফর মিনিমাতে যদি যাই, তাহলে এটাকে কত হতে হবে আমাদের -1। তাহলে -1 যদি হয়, তাহলে এবার আমরা আসবো কন্ডিশনস ফর মিনিমাতে, যেটাকে আমরা বলছি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে যদি আমরা যাই, তাহলে cos ডেল্টাটাকে হতে হবে আমাদের -1। তাহলে আমাদের কত আসবে, I mean হাউ মাচ I1 মাইনাস I2। কেন আমি দিলাম, যে কোনো একটা বড় হতে পারে। তাহলে এখানে কন্ডিশনসটা কি হবে, cos 0 হতে গেলে, cos -1 হতে গেলে ডেল্টা হতে হবে আমাদের অড মাল্টিপল অফ পাই, আর পাথ ডিফারেন্স হতে হবে আমাদের a প্লাস হাফ ইন্টু ল্যামডা বাই 2। সবসময় মাথায় রাখবে ডেল্টা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। রেজাল্টেন্ট, হ্যাঁ রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আর রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড আমরা এখান থেকে বুঝে নিতে পারবো। ঠিক আছে, ওকে। এর সঙ্গে আসবে আরেকটা টার্ম, ভিজিবিলিটি। কত ক্লিয়ারলি আমরা প্যাটার্নটাকে দেখতে পাচ্ছি, কতটা লাইট দেখছি তা না, কত ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেই টার্মটাকে আমরা বলি ভিজিবিলিটি। কিভাবে আসে, I max মাইনাস I mean বাই I max প্লাস I mean। এবার আমি যদি I max প্লাস I mean এই ফর্মুলাটাকে যদি ভাঙি, তখন I max কখন আসবে, দুটো যখন একসঙ্গে যুক্ত হচ্ছে, মানে a1 প্লাস a2 তার হোল স্কয়ার মাইনাস a1 মাইনাস a2 তার হোল স্কয়ার বাই a1 প্লাস a2 তার হোল স্কয়ার প্লাস a1 মাইনাস a2 তার হোল স্কয়ার। ওকে, তুমি যদি এটাকে ভাঙো, তোমার কাছে আসবে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটাকে আমরা এই প্যাটার্নে রাখতে পারি, অথবা আমরা এটাকে আনতে পারি 2, আমি যদি এটাকে b স্কয়ার দিয়ে ভাগ করে দিই, আমি যদি এটাকে b স্কয়ার দিয়ে ভাগ করে দিই,
তাহলে 2a/b বাই 1 প্লাস a/b তার হোল স্কোয়ার, মানে 2 আলফা বাই 1 প্লাস আলফা স্কোয়ার। এই আলফাটা কি হবে? আলফাটা হবে দুটোর অ্যামপ্লিটিউড রেশিও, দুটোর অ্যামপ্লিটিউড রেশিও। এটাকে আমরা ইন্টেন্সিটি টার্মেও রাখতে পারি, এটাকে আমরা ইন্টেন্সিটি টার্মে রাখতে পারি, তবে আমার মনে হয় অ্যামপ্লিটিউডের টার্মে রাখলে আমাদের প্রবলেমস করতে সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে এইটুকু উপরে আমরা কয়েকটা প্রবলেমস করি। চলো প্রথম কোয়েশ্চেন, two coherent monochromatic light beams of intensity I and 4I are superposed. The maximum and minimum possible intensities in the resultant beam are. I max মানে কত? I max মানে হচ্ছে দুটোর অ্যামপ্লিটিউডের যোগফল যদি করি তাহলে √I প্লাস √4I তার হোল স্কয়ার। অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 9I, 9I, আর I মিন হবে কত? √4I, বড়টাকে আগে রাখলাম আমরা, মাইনাস √I তার হোল স্কয়ার, মানে 2 - 1, তাহলে I। তাহলে এখানে আমাদের দুটো ইন্টেন্সিটি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম 9I and I। তাহলে এখানে আমি যদি দেখো এই প্রবলেমসে আমি যদি ভিজিবিলিটি আনতে যাই, এই প্রবলেমসে আমি যদি ভিজিবিলিটি আনতে যাই তাহলে ভিজিবিলিটি কত হবে? I max মাইনাস I মিন বাই I max প্লাস I মিন। যেমন তোমার আইটা বার করা আছে, এখানে তুমি সরাসরি বার করে নিতে পারবে, দুটোকে সাবট্রাক্ট করো, কত আসবে? 8I, দুটোকে অ্যাড করো I max প্লাস I মিন, কত আসবে? 10I, মানে 5/4I। যদি আমি কোশ্চেনে জিজ্ঞেস করে নিই তাহলে ভিজিবিলিটি আমরা এখানে আনতে পারবো, ভিজিবিলিটিটা আমরা এখানটায় আনতে পারবো সরাসরি। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো। The intensity at a point where the path difference λ/6 is I. তাহলে intensity at a point where path difference is λ/6 is I. If I naught, define the maximum intensity I by I naught is equal to. তাহলে এখানে path difference কত? λ/6, path difference কত? λ/6। তাহলে আমরা এখানে দেখো ধরে নিচ্ছি দুটো লাইট কিন্তু একই রকমের দেওয়া আছে, দুটো সেম লাইট দেওয়া আছে, যেহেতু এরা এখানে আইটা ইউজ করা হয়েছে, I নটটা ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, আমরা এটাকে এরকম করে লিখি, I π/6 এ কত লাইট পাওয়া যাবে? দেখো আমরা কি ফর্মুলা লিখেছিলাম, 4I cos স্কয়ার ডেল্টা/2, এটা ছিল আমাদের ফর্মুলা। এখানে I নটটা ইউজ করছি না, ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি হচ্ছে I, কি বললাম? ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি হচ্ছে I। এর ম্যাক্সিমাম কত হবে? এটা 1 যদি ধরো, ম্যাক্সিমাম কত হবে? 4I, ম্যাক্সিমাম হচ্ছে আমার 4I। আর এটাকে আমরা বলছি I নট, এই কোশ্চেন অনুসারে এটাকে বলছি আমরা I নট। তাহলে I নট cos স্কয়ার ডেল্টা/2। তাহলে I π/6 বাই I নট, এটা কত? cos স্কয়ার ডেল্টা/2। এবার চলো ডেল্টা খুঁজি, কত? এখানে দেখো পাথ ডিফারেন্স λ/6, তাহলে ডেল্টা কত হবে? 2π/λ ইনটু λ/6, সরি আমি ডেল্টা বলেছিলাম, ল্যামডা হবে, মানে কত? 2π/6। তাহলে এই ফর্মুলা কত হবে? cos স্কয়ার এটা বাই 2 π/6, cos স্কয়ার π/6 মানে হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, মানে 3/4। So that will be the answer also. নেক্সট প্রবলেমটা দেখো,
টু আইডেন্টিক্যাল কোহেরেন্ট মোনোক্রোম্যাটিক লাইট বিম রেজাল্টেন্ট ভিজিবিলিটি ইন ইটস ইন্টারফারেন্স প্যাটার্ন আছে। If the amplitude of on beam is double, if intensity of on beam is double, then what will be the visibility? আগে অঙ্কটা চট করে না করে আমরা বুঝবো ব্যাপারটা কি। আমরা কি বলেছি, এখান থেকে লাইটকে এখানে প্যাটার্ন তৈরি করবে, ম্যাক্সিমাম মিনিমাম তৈরি করবে, ভালো জিনিস। এবার যখন দুটো সেম একই সমান তখন ভিজিবিলিটি কত হবে? আমরা কি বলেছি, ভিজিবিলিটির ফর্মুলা কি বলেছি, 2 ইন্টু মনে করো a by b by 1 প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার, এরকম একটা প্যাটার্ন আমি বলেছি। দুটো যখন সমান হবে তাহলে এটা 1 হবে। ফিজিক্যালি ভাবো, দুটো যখন সমান হবে এটা ম্যাক্সিমাম হবে আর মিনিমাম কত হবে, তখন 0 হয়ে যাবে। তাহলে ভিজিবিলিটি তখন আমার 1। এবার কি বলেছে, একটার অ্যাম্প্লিটিউড যদি ডবল হয়ে যায়, তাহলে এর জায়গায় আমি যদি 2b লিখি তাহলে কত হবে, 2 ইন্টু, তাহলে 2 হয়ে গেল, তাহলে কত হয়ে যাবে, তাহলে 2 আর 1 প্লাস 4 কত আসবে আমার, 4/5। তাহলে একটার অ্যাম্প্লিটিউড যদি তুমি ডবল করে দাও তাহলে ভিজিবিলিটি হয়ে যাবে 4/5। ভিজিবিলিটি মানে কিন্তু বেশি আলো বা কম আলো নয়, পরিষ্কার প্যাটার্ন, সেটা যাবে 4/5। তাহলে বুঝতে পারছো, 1 আর 4/5 এর তুমি যদি পার্সেন্টেজ করো তা সেটা হয়ে যাবে আমাদের 20% কমে যাবে, 20% চেঞ্জ হবে। তাহলে এটা আমি এভাবে বলতে পারি যে দুটো স্লিট ছিল, একটার উপর আমি একটা কাঁচ দিয়ে দিলাম যাতে অ্যাম্প্লিটিউড হাফ হয়ে গেল, তাহলে ভিজিবিলিটি কত আসবে। তাহলে এই হচ্ছে অঙ্কটা। তো ভিজিবিলিটির প্রবলেমস যেহেতু খুব সিম্পল, তার জন্য আমরা এটা বারে বারে প্র্যাকটিস করব। এই প্যাটার্নটা আমি যে কটা প্রবলেমস করাচ্ছি তারপরে কিন্তু অনেক কটা একই ধরনের প্রবলেমস আছে, সেগুলো প্র্যাকটিস করলে চলে আসবে। তাহলে আমি জাস্ট তোমাদের এখান থেকে এটুকুই একবার রিপিট করাই, ভিজিবিলিটি ভি ইকুয়ালস টু কত, 2 ইন্টু a বাই বি, এখানে যেটা বড় সেটা আপনার উপরে লাগবে, বাই 1 প্লাস a বাই বি তার হোল স্কয়ার। ঠিক আছে, রিপিট করবে, প্রবলেমস গুলো রিপিট করবে, ভাববে। এবার এখানে আমাদের টাইপ অফ ইন্টারফারেন্স, আমরা এখানে দু রকমের ইন্টারফারেন্স হবে। এটা হচ্ছে ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট দিয়ে, আর এটা হচ্ছে ডিভিশন অফ অ্যাম্প্লিটিউড দিয়ে। তাহলে আমাদের ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, যেটা আমাদের ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দেখা যায়, সেটা ঠিক এই রকম। দেখো কি দেখা যাচ্ছে, একটা সিঙ্গেল সোর্সের ওয়েভ ফ্রন্টকে আমরা দুভাগে ভাগ করছি, তার ফলে এখানে প্যাটার্ন গুলো আছে। আমি এখনই বলে রাখি, এই প্যাটার্ন গুলো কিন্তু হাইপারবোলিক হবে। এখানে তুমি তো যদি ডার্ক ব্রাইট দেখছো, এটা কিন্তু হাইপারবোলিক ইন শেপ হবে। ঠিক আছে, আমি যদি এটাকে সামনে করি পেছনে করি, তার মানে কি হবে, সোর্স থেকে স্ক্রিনের ডিস্টেন্স, আমরা কিন্তু সোর্স এই দুটোকে বলবো, বাড়াই বা কমাই তাহলে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এটা মনে রাখার বিষয় আছে। আমরা যদি ওয়েভলেন্থ চেঞ্জ করি, দেখে বুঝতে পারছো ওয়েভলেন্থ চেঞ্জ করছি যখন কালারটা চেঞ্জ হচ্ছে এবং প্যাটার্ন থিকনেসও চেঞ্জ হবে। ইভেন যদি আমরা মেইন সোর্সটাকে, যার ওয়েভ ফ্রন্টকে ভাঙছি, তাকেও যদি আমরা আগে পিছে করি, তাহলে কিন্তু এই প্যাটার্ন গুলোর তোমার ডিস্ট্রিবিউশনে ফ্রিঞ্জ হইতে একটা চেঞ্জ কিন্তু তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, মানে এই এসটাকে আমি যদি আগে পিছে করি তাহলে কিন্তু তুমি সেরকম কোনো প্যাটার্ন সেখানে চেঞ্জ দেখতে পাবে না। চলো, তাহলে এটাকে আমরা এবার থিওরিটিক্যালি দেখার চেষ্টা করব। তাহলে এখানে ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টে যেমন আমি আগে দেখালাম, সেখানে দুটো সোর্স আমরা ধরছি, S1 আর S2, যেহেতু একই মেইন সোর্স থেকে আসছে, তাহলে এটাকে আমরা কোহেরেন্ট এখানে ধরে নিচ্ছি। এবার দেখো S1 আর S2 এর মধ্যে, সোর্স দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু D, সোর্স দুটো থেকে স্ক্রিনের ডিফারেন্স ডিসটেন্স কিন্তু ক্যাপিটাল D। আর যদি
এখানে ওয়েভলেন্থ ল্যামডা হয়, তাহলে যে এখানটায় ম্যাক্সিমাম মিনিমা গুলো ডেভেলপ করবে, এখানে যে ম্যাক্সিমাম মিনিমা গুলো ডেভেলপ করবে, আমাদের বেশি কিছু ভাবতে হবে না, অবশ্যই এখানে ম্যাক্সিমা থাকবে। তোমরা যেটা মুখস্থ করবে এখন সেটা হচ্ছে ফ্রিঞ্জ উইথ বিটা। ফ্রিঞ্জ উইথ বিটা, বিটা কত হবে? একদম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। অন্য কিছু ফর্মুলা আপাতত মুখস্থ করতে হবে না, এইটাই শুধু মাথায় রাখো, বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই জি। বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই ডি। আমরা কিভাবে এদেরকে নাম্বারিং করব? আমরা এটাকে বলবো 0, এটাকে হচ্ছে 1 2 3 ম্যাক্সিমাম, আর প্রত্যেকটা ফ্রিঞ্জ উইথ হচ্ছে অ্যাকচুয়ালি বিটা করে। তাহলে আমাদের 3 নম্বর প্যাটার্নটা, 3 নম্বর ম্যাক্সিমা কততে আছে, এই কোশ্চেনটা আসে, তাহলে কি লিখবো আমরা? 3 বিটা। তাহলে আমরা কি লিখবো? অত ভাববো না, 3 বিটা। তাহলে কত হবে? বিটা 3 ইন্টু ল্যামডা ডি বাই ডি। আমরা কত দূরে কোন প্যাটার্নটা আছে কিছু জানার দরকার নেই, আমরা শুধুমাত্র জানবো বিটার এক্সপ্রেশন কত, ল্যামডা ডি বাই ডি, এবং সেটা কত নম্বর যদি বলা হয় 8 নম্বরটা কত দূরে আছে, তাহলে 8 বিটা দূরে আছে। চলো শুধু তাহলে তুমি এটা মনে রাখবে। এবার যদি প্যাটার্নটার কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি চেঞ্জ হয়, মানে এটা করা হচ্ছে এয়ারের জায়গায় গ্লাসের মধ্যে, ওয়াটারের মধ্যে, তুমি শুধু একটা জিনিস মাথায় রাখবে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি চেঞ্জ হয়, এখানে কিছু চেঞ্জ হবে না, শুধু ল্যামডা প্রাইমটা ল্যামডা বাই মিউ হয়ে যাবে, অন্য কিছুতে হাত দেবো না, ল্যামডাটা ল্যামডা বাই মিউ হয়ে যাবে। একটু বুঝিয়ে বলি, আমরা কি জানি একটা মিডিয়াম থেকে যখন লাইট অন্য মিডিয়ামে যায় ভেলোসিটি চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি তো লাইটে চেঞ্জ হয় না, তাহলে ওয়েভলেন্থ চেঞ্জ হয়। তাহলে যখন আমি একটা ঘন মাধ্যমে যাব তখন আমার ভেলোসিটি কমবে। কেন কমবে? ওয়েভলেন্থ কমে যাচ্ছে। তুমি যদি হাঁটতে হাঁটতে জলের মধ্যে হাঁটো, তোমার স্টেপ ছোট হয়ে যাবে, তাই না? তো সেরকম ভাবে ভাবো ল্যামডাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোন একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে এরকম কোন মিডিয়ামে যদি যাই, তাহলে কত হবে? ল্যামডা ডি বাই ডি, আর ল্যামডার নিচে একটা মিউ চলে আসবে। আর তোমার এখানে খুব একটা কিছু কাজ করার নেই, তাই না? তাহলে আমি এখানে কি কি জিনিস একটু মেনশন করেছি, তাহলে খেয়াল করি কি করেছি। বিটা, বিটা কত? ল্যামডা ডি বাই ডি, এইসব মনে রাখা দরকার নেই, ল্যামডা ডি বাই ডি। আর কি? লোকাস অফ দ্য পাথ, মানে একটা প্যাটার্ন তার লোকাস গুলো কেমন হবে? হাইপারবোলিক ইন নেচার হবে, এটা মাথায় রাখতে হবে। আর কি হবে? ইন দ্য মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, ল্যামডা উইল বি রিপ্লেসড বাই ল্যামডা বাই মিউ। চলো তাহলে আমরা এখান থেকে একটা কোশ্চেন করব। প্রথম কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল করবে। কি বলছি? two separate setups of Young's double slit experiment, দুটো আলাদা আলাদা সেটআপের কথা বলা হচ্ছে। ফ্রিঞ্জ অফ ইকুয়াল উইথ আর অবজার্ভ, তার মানে এই সেটআপ আর এই সেটআপে একই বিটা পাওয়া গেল, ভালো জিনিস। when the light waves in the ratio of 1:2, তাহলে এটার ল্যামডা গুলো হচ্ছে এর 1 এর 2 রেশিওতে আছে। the ratio of the slit separations in the two cases are 2:1, slit separations মানে d 2:1 রেশিওতে আছে। আর কি আছে? distance between the, আচ্ছা, the ratio of the distance between two planes of the slits, ও আচ্ছা আচ্ছা সরি, slit separations in the two cases, ঠিক আছে, তাহলে ডিসটেন্সটা চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি জানি? বিটা ইকুয়ালস টু ল্যামডা ডিসটেন্স বাই স্লিট সেপারেশনস। এবার আমাকে যদি ফর্মুলাটা করে এরকম যে আমি সব সময় এই পক্ষপাতী বিটা 1 বাই বিটা 2, সব সময় এরকম অঙ্ক পক্ষপাতী, তাহলে কি হবে? ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইনটু d1 বাই d2 ইনটু স্মল d2 বাই d1, সবসময় রেশিওতে দিয়ে দাও। এবার যা যা রেশিও দেওয়া আছে সেটা বসাও, এটা সমান মানে 1 ল্যামডা 1 বাই ল্যামডা 2 1 বাই 2 d1 বাই d2 আমাকে বার করতে হবে, আর d2 বাই d1 এটা উল্টে যাবে, ঠিক আছে। d2 বাই d1 2:1 কত আছে? এটা 1:2 হয়ে যাবে। তাহলে d1 বাই d2 কত হবে? d1 বাই d2 4:1। এর মধ্যে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকতো, এর মধ্যে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের গল্প থাকতো, তাহলে কি হতো? ওয়েভলেন্থের উল্টো হতো, μ2 বাই μ1 হয়ে যেত, তাই না? তাহলে আমি বলবো এই প্যাটার্নে অঙ্ক করবে, এই প্যাটার্নে অঙ্ক করবে
যখনই কম্প্যারিজনের গল্প আসবে যে এর ওয়েভলেন্থ ওর ডবল এর এত এই ধরনের কম্প্যারিজনের প্রবলেমসে ফর্মুলাটাকে আগে সাজিয়ে নাও এরকম ভাবে সাজালে তোমার খুব তাড়াতাড়ি করতে পারবে, খুব তাড়াতাড়ি করতে পারবে। এরকম আরো বেশ কিছু অঙ্ক আছে, সেখানে টেকনিকটা প্র্যাকটিস করবে। আমি জানি যে বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই ডি সবার মনে থাকবে, কিন্তু এই রেশিওর অঙ্কতে সবসময় এরকম ভাবে সাজিয়ে নাও, তুমি কুইক অঙ্কটা করতে পারবে। চলো নেক্সট দেখি কি খবর আছে। In Young's double slit experiment, fringe width is found to be 0.4 mm. Very good. The whole apparatus is immersed in water of refractive index 4.3 without disturbing the geometrical arrangement. ওই যেটা বলেছিলাম জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তাহলে ফ্রিঞ্জ উইথ কত হবে বলো দেখি, কোনটা অপশন ঠিক হবে? ছিল কত? 0.4 মিলিমিটার ছিল, বিটা ছিল। তাহলে আমরা কি লিখবো? বিটা 2 বাই বিটা 1 কত হবে? μ1 বাই μ2, তাই না? বিটা প্রপোর্শনাল টু কি? ল্যামডা প্রপোর্শনাল টু কত? 1 বাই μ। তাহলে বিটা 2 বাই বিটা 1 ইকুয়ালস কত হবে? μ1 বাই μ2। বাস। তাহলে বিটা 2 কত? μ1 মানে এয়ার ছিল, আর এটা মানে হচ্ছে কত? 4/3। 4/3 মানে এটা হয়ে যাবে 3/4 টাইমস বিটা 1। মাথায় রাখবে ঘন মাধ্যমে আসলে ওটা কমে যাবে। তাহলে বিটা 1 এর 3/4 টাইমস যা আসে কত আসবে? তাহলে এ আসবে। বোঝা গেছে কথাটা? ভালো করে খেয়াল করো, আমি কিচ্ছু ভাববো না। বিটা যেহেতু প্রপোর্শনাল টু ল্যামডা, ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই μ। আমি কি বলেছি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ঢুকে গেলে তুমি কিচ্ছু দেখবে না, যেখানে ল্যামডা আছে সেখানেই তুমি প্যাটার্ন ভ্যালুটাকে চেঞ্জ করবে। নেক্সট, আচ্ছা এর অপশনস গুলো অ্যাকচুয়ালি আমি দিতে ভুলে গেছি। যাই হোক, অঙ্কটা খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে? ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সোডিয়াম লাইট composed with two wavelength lambda 1 and lambda 2। তোমরা জানো, এমনিও তুমি জানো যে 5896 আর 5890 দুটো ওয়েভলেন্থ থাকে close to each other, lambda 1 less than lambda 2, the order n up to which the fringe can be seen on the screen। খুব ভালো কথা দেখো, এখানে কিন্তু স্ট্রিক্টলি মনোক্রোম্যাটিক লাইট বলছে না। কি বলছে? এর মধ্যে দু ধরনের লাইট আছে, এর মধ্যে দু ধরনের লাইট আছে, তাহলে কত কত নম্বর ফ্রিঞ্জ পর্যন্ত যাওয়া যাবে? তাহলে মাথায় রাখো, যেহেতু দু রকমের লাইট আছে বলে ভিজিবিলিটি কমবে, আস্তে আস্তে প্যাটার্নটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর অঙ্ক কিন্তু এটা, আমাদের আগের টপিকে আমরা কোহেরেন্সের সময় ডিসকাসও করেছি। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, একটা ওয়েভলেন্থ আমি আঁকলাম, একটার জন্য প্যাটার্ন আঁকলাম এরকম, আর একটার জন্য আঁকলাম আমি এরকম। এবার একই যেহেতু নয় রে এগুলো, তাহলে হয়তো এটা এইরকম করতে 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 শিফট হচ্ছে। কখন দেখা যাবে না? যখন একটার ম্যাক্সিমাম অন্যটার মিনিমাতে থাকবে, একটার ম্যাক্সিমাম অন্যটার মিনিমাতে থাকবে। তাহলে সাপোজ আমরা আঁকতে গিয়ে এইরকম একটা কন্ডিশন চলে এসছে, তাহলে আমি কি করতে পারি? এইখান পর্যন্ত গিয়ে আর দেখতে পাবো না, কারণ এটা অপোজিট ফেজে মিট করছে। এটা করার নিয়ম হচ্ছে কিরকম দেখো, আমরা কি বলবো? কোনটা ছোট? ল্যামডা 1 লেস দেন ল্যামডা 2। তাহলে আমি ধরছি হ্যাঁ, তাহলে n নাম্বার অফ ল্যামডা 2, n নাম্বার অফ ল্যামডা 2 সেটা কার সঙ্গে তাহলে ম্যাচ করবে? n প্লাস হাফ অফ ল্যামডা 1। আসলে পাথ ডিফারেন্সের কন্ডিশনটা দেখো, n ল্যামডা 2 মানে কি? ল্যামডা 2 এর ম্যাক্সিমা, n ল্যামডা 2 এর ম্যাক্সিমা কি হবে? ল্যামডা 1 এর মিনিমার সঙ্গে মার্চ করে যাবে। তাহলে এখান থেকে তোমার ফর্মুলাটা জাস্ট ফেলে যেভাবে আমি এখানে করেছি খেয়াল করবে, n কত আসবে? 1/2 ল্যামডা 1 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1। ঠিক আছে? কি বললাম? একটার ম্যাক্সিমা অন্যটার মিনিমাতে সুপারপোজ করে যাবে। এই হচ্ছে আইডিয়া। একটার ম্যাক্সিমা n ল্যামডা 2 আগে আমরা বলেছি, আর একটার মিনিমার সঙ্গে সুপারপোজ করবে n প্লাস হাফ ল্যামডা 1।
তাহলে তোমার এন ভ্যালুটা পাওয়া যাবে। নিউমেরিক্যাল ভ্যালু থাকলে এটা বেরিয়েও আসতো, যদি আমরা নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করতাম এটা বেরিয়ে আসতো। ইন্টারফারেন্সে আমরা কোহেরেন্সে আমরা এই প্রবলেম ডিসকাস করেছি, ওখানে এটা আরেকবার দেখে নিতে পারো। এবার তাহলে তোমরা কি দেখলে যে লাইট যদি কোহেরেন্স না হয় তাহলে আমরা প্যাটার্নটা দেখতে পাবো না। এই জন্য আমরা যে কনসেপ্টটা ডেভেলপ করলাম কোথায়, ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টে, তার একটা প্র্যাকটিক্যাল আউটকাম হচ্ছে ফ্রেনেলস বাইপ্রিজম। তাহলে এখানে আমরা এর আগে কি বলেছিলাম যে একটা সোর্স থাকবে, তার সামনে আমি তাকে দুটো সোর্স বানিয়ে এখানে ম্যাক্সিমাম মিনিমা রিচ করব। কিভাবে বানাবো তার একটা পদ্ধতি, এরকম আরো অনেক পদ্ধতি থাকতে পারে, একটা পদ্ধতি হচ্ছে বাইপ্রিজম দেওয়া। বাইপ্রিজম ব্যাপারটা কি, বাইপ্রিজম এটা কিন্তু একটা প্রিজম ভাববে না, বাইপ্রিজম তার মানে এখানে একটা প্রিজম আছে আর তার সঙ্গে আরেকটা প্রিজমকে এখানে কানেক্ট করা হয়েছে, এটাকে বলছি আমরা বাইপ্রিজম। তাহলে মনে যেন হয় যে দুটো লাইট সোর্স S1 S2 থেকে লাইটটা আসে, কোন ডিটেলস কনস্ট্রাকশনের দরকার নেই, এখানে কোয়ান্টিটি গুলো বোঝো কি কি জিনিস এখানে এক্সট্রা অ্যাড হবে। এখানে একটা এক্সট্রা অ্যাড হচ্ছে আমার ডি কত, এই কোশ্চেনটা আসবে, ডিটাকে কে দেবে, প্রিজমের ক্যালকুলেশন থেকে ডি আসবে। এই ফর্মুলাটা আমরা কিন্তু এখন লিখে নেব, এই ফর্মুলাটা আমরা লিখে নেব। আর কি দেওয়া আছে, স্লিট থেকে মানে মেইন স্লিট থেকে বাইপ্রিজমের ডিসটেন্স হচ্ছে এ, আর এখান থেকে স্ক্রিনের ডিসটেন্স হচ্ছে বি। তাহলে বুঝতে পারছো এইটাই হবে আমাদের ডি। ডি মানে কত, এ প্লাস বি, এটা পাওয়া যাবে। মানে আমার সেটআপ থেকে আমরা ডি পাবো সোর্স থেকে প্রিজমের ডিসটেন্স আর ডিসটেন্স প্রিজম থেকে স্ক্রিনের ডিসটেন্স পর্যন্ত। আর এখানে যেটা মনে রাখাটা একটু হয়তো কষ্ট হতে পারে সেটা হচ্ছে ডি এর ভ্যালুটা কি করে আসবে, এই অ্যাঙ্গেল থেকে আসবে। সেটা কত, 2a আলফা, কি থাকলো 2a আলফা। অ্যাকচুয়ালি একটার জন্য করলে খুব ইজি হয়, 2a আলফা ইন্টু মিউ মাইনাস 1, 2a আলফা ইন্টু মিউ মাইনাস 1। তাহলে আমি বলতে চাইবো যে এই ফর্মুলাটা একটু মাথায় রাখবে, হয়তো ভুলে যেতে পারো, ফাইনাল প্রিপারেশন যখন নেবে তখন খাতার মধ্যে এটা লিখে রাখবে। এটা ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক, এটা কোনো শর্ট বুদ্ধি বেশি মাথায় রাখলে অন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো যেহেতু হারিয়ে যাবে, তাই বললাম এটার উপর অতটা ব্রেনে যোগ দেবে না। এখানে আলফা কিন্তু প্রিজম অ্যাঙ্গেলটা বলা হয়, ছোট অ্যাঙ্গেলটা হবে ওটা। এটা মাথায় থাকলে ভালো, না থাকলে খাতায় রাখবে, ওই ফাইনাল প্রিপারেশনের সময় এটা মাথায় নিয়ে যাবে। আমি যদি বাইপ্রিজমের অঙ্ক পাই তাহলে এটাকে বসাতে পারবো। তাহলে দেখো এবার বিটা ফর্মুলায় কোনো চেঞ্জ হবে না, একই জিনিস ল্যামডা ডি বাই টি। তাহলে আমি কি করব, এই ডিটাকে এখানে বসাতে পারবো আর স্মল ডিটাকে এখানে বসাতে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে বাইপ্রিজম সেটআপ থেকে এরকম, অ্যাঙ্গেল অফ প্রিজম, আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, এই অ্যাঙ্গেলটা মানে প্রিজমের অ্যাঙ্গেল। আচ্ছা এইবার এইরকম একটা প্রবলেম সেখানে আমাদের আছে, দেখতে পারি এটা আমরা একটা হাইস্ট কেস প্রবলেম হিসাবে ভেবে রাখছি। দেখো এই প্রবলেমটা কিন্তু একটু ক্ষতিকারকও বলতে পারি, কেন আমি সব জানলেও আমার টাইমও নেবে অঙ্কটা, তাও আমি জেনে রাখছি যাতে আমাদের অজানা না মনে হয়। প্রিজম অ্যাঙ্গেল আলফা দেওয়া আছে, মিউ দেওয়া আছে, ডিসটেন্স বিটুইন স্ক্রিন এন্ড প্রিজম, এটা বিটা আমি লিখেছি 0.7 মিটার দেওয়া আছে, ডিসটেন্স বিটুইন প্রিজম এন্ড সোর্স 0.3 দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে। তাহলে ভ্যালু অফ ফ্রিঞ্জ উইথ আমি কি বললাম, আমি এখান থেকে একবার ডি বার করে নেব। ডি কত বললাম ফর্মুলা বলো, ডি কত বললাম, 2 ইন্টু এ ইন্টু আলফা ইন্টু মিউ মাইনাস 1। আলফা কিন্তু ডিগ্রিতে আসবে না, আলফা আবার আসবে তোমার রেডিয়ানে আনতে হবে। আর ক্যাপিটাল ডি মানে হচ্ছে এ প্লাস বি, তুমি আলাদা করে এই দুটো বার করে নিতে পারো। আমি এখানে ফর্মুলাতে ওই রকম ভাবে করেছি, দেখো ল্যামডা ডি এ প্লাস বি আর স্মল ডিটা বসিয়ে দিয়েছি, আর কোনো কাজ নাই। বাদ বাকিটা ক্যালকুলেশন একটু বুদ্ধি করে করবো, যাতে মিনিমাম টাইম লাগে। তাহলে বাকিটা তুমি কত কুইক ক্যালকুলেশন করতে পারছো তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এখানে অবশ্য কোয়ান্টিটি গুলো দেওয়া আছে, খুব একটা খাটতে হবে না। 0.3 প্লাস 0.7 মানে 1 হয়ে যাবে, এখানে 1.5 মাইনাস 1 মানে 1 হয়ে যাবে, এখানে 180টা উপরে যাবে, পাইটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নেবে, 7 কেটে যাবে 22 থাকবে, ওখান থেকে ভ্যালুটা তোমার বেরিয়ে চলে আসবে। তাহলে আমার এখানে বলার ব্যাপারটা হচ্ছে আমরা বাইপ্রিজমটার ফর্মুলাটা জেনে রাখলাম, কারণ এক্সট্রা কিচ্ছু করতে হয়নি। তোমার যে মেইন ফর্মুলা বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই ডি, সেখানে এটা বসানো হয়েছে। আর ঠিক আছে, চলো
একটা অ্যাপ্লিকেশনের মতো একটা প্রবলেমস দেওয়া হয় যখন কোনো একটা প্যাটার্ন বা কোনো একটা ট্রান্সপারেন্ট অবজেক্ট বাইপ্রিজমের কোনো একটা সাইডে দিয়ে দেওয়া হবে, তাতে এখানে কি চেঞ্জ হবে? দেখো কি চেঞ্জ হবে। মনে করো মিউ দিয়ে দিয়েছো আর এই জায়গাটা হচ্ছে আমার এয়ার 1 ছিল, তাহলে এটা দেওয়াতে কতটা পাথ ডিফারেন্স তৈরি হলো এটা হিসেব করো আগে, কতটা পাথ ডিফারেন্স তৈরি হলো। তাহলে আগে এইটুকু পাথ কত ছিল? টি ছিল। এখন মিউ দেওয়াতে অপটিক্যাল পাথ কত হয়েছে? তোমরা অপটিক্যাল পাথ মানে জানো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনটু জিওমেট্রিক্যাল পাথ। তাহলে আগে ছিল টি আর এখন ছিল মিউ টি, তাহলে মোট পাথ ডিফারেন্স কত ইন্ট্রোডিউস হলো? মিউ মাইনাস 1 ইনটু। তাহলে এ কি করছে? এক্সট্রা পাথ ডিফারেন্স তৈরি করছে। আর তার জন্য যদি ফ্রিঞ্জ শিফট হয়, মনে করো তার জন্য আমার এম নাম্বার অফ ফ্রিঞ্জ শিফট হলো, মানে এম 10 নম্বর ম্যাক্সিমাটা 15 নম্বর ম্যাক্সিমাতে চলে গেল, তো কটা ফ্রিঞ্জ শিফট হলো? এমটা। ফর্মুলা হচ্ছে কতটা শিফট হলো? এম ইন্টু ল্যামডা। এম ইন্টু ল্যামডা। কেন? একটা ল্যামডা পাথ ডিফারেন্সে একটা করে ফ্রিঞ্জ শিফট হবে, তাহলে এ কি করলো? 5টা ফ্রিঞ্জ শিফট করলো, তাহলে মিউ মাইনাস 1 টি ইকুয়ালস টু এম ল্যামডা। আমি জাস্ট এই ফর্মুলাটা বাবু মনে রাখবো, এই ফর্মুলাটা মনে রাখবো, সরাসরি যেভাবে ফর্মুলা বানানো আছে ক্লাস টেক্সট বুকে সেরকমে যাব না। কি তাহলে মুখস্থ করো, এই অঙ্ক আসবেই একটা, কি? মিউ মাইনাস 1 ইন্টু টি ইকুয়ালস টু যত ফ্রিঞ্জ শিফট তত ল্যামডা, যত ফ্রিঞ্জ শিফট তত ল্যামডা। তাহলে কি করে আসলো? এই আশাতে একটা পাথ ডিফারেন্স তৈরি করলো, তার ফলে ফ্রিঞ্জ শিফট হলো এম ইন্টু ল্যামডা। দেখা যাক এই শর্টকাট বুদ্ধি দিয়ে কোনো অঙ্ক করতে পারি কিনা। দেখো, in Young's double slit experiment the apparatus screen distance is 2 মিটার। অ্যাপারেটার মানে ডি দেওয়া আছে 2 মিটার, the fringe width is 1 মিটার, বিটা দেওয়া আছে 1 মিটার, লাইট দেওয়া আছে ল্যামডা কত? 600 ন্যানোমিটার। If a thin glass plate of mu, glass plate mu দেওয়া আছে of thickness 0.06 is placed, তাহলে t দেওয়া আছে 0.06 মিলিমিটার over one of the slits, then there will be lateral displacement of the fringe, lateral displacement of the fringe। দেখে মনে হচ্ছে অঙ্কটাতে অনেক কিছু আছে, খুব সাবধানে ভাবো। আমি কি বলেছি? এই ধরনের অঙ্কের ফর্মুলা ইউজ করো, মিউ মাইনাস 1 ইন্টু টি ইকুয়ালস টু এম ল্যামডা। কি চলে আসবে? এম এর ভ্যালুটা বার করে নাও এখান থেকে, মিউ মাইনাস 1 ইন্টু টি বাই ল্যামডা। জাস্ট দেখে নাও টি আর ল্যামডার ইউনিট একই আছে কিনা। হ্যাঁ, তাহলে এখানে টি দেওয়া আছে মিলিমিটারে আর ল্যামডা দেওয়া আছে ন্যানোমিটারে, তাহলে প্রপারলি ওটাকে বসিয়ে দেবে। বসালে দেখবে তোমার এখানে এম আসবে 50। ভালো কথা, এম আসবে 50। তাহলে অঙ্ক যদি বলতো কটা ফ্রিঞ্জ শিফট হয়েছে? 50টা। এবার কি বলেছে? কত দূর শিফট হয়েছে, মনে রাখো কত দূর শিফট হয়েছে। আচ্ছা, একটা ফ্রিঞ্জ কত? বিটা করে, তাহলে 50 ইন্টু বিটা গুণ করলে অতটা শিফট হয়ে গেছে। বুঝা যাচ্ছে কথাটা? তাহলে আমাদের আনসার কি হবে? 50 টাইমস বিটা। তাহলে দেখো, তুমি যদি নর্মালি বিটা বার করতে ফর্মুলা বসাতে অনেকখানি খাটতে হতো, আমার না এত কিছু দরকারই হলো না। কতটা শিফট করেছে? 50 টাইমস বিটা। এবার বিটা দেওয়া আছে কত? একটা বিটা কত দেওয়া আছে? 1 মিলিমিটার করে দেওয়া আছে, কত শিফট আছে তুমি পেয়ে যাবে এখানে। বোঝা গেছে অঙ্কটা? এখানে আমি দুটো অঙ্ক পাঞ্চ করেছি, কি কি? কতটা শিফট করেছে, কতটা। আমি বলছি কটা শিফট করেছে, তার ফর্মুলা হচ্ছে এটা, কটা শিফট করেছে। এবার কতটা মানে কি? একটা শিফট মানে তো বিটা, তাহলে বিটা ইন্টু ল্যামডা, সরি বিটা ইন্টু এম। ঠিক আছে, দেখো ফর্মুলাটা খুব সিম্পলি এখানে করে দেওয়া আছে। তাই না? তাহলে আমরা এখানে কি বার করলাম? আগে এন বার করে নিলাম। আমি এক্সপেক্ট করছি এটুকুই একটা ফর্মুলা প্রবলেমস আসতে পারে। তারপর কি করলাম? তারপর সেখান থেকে আমি আবার শিফটটাকে বার করে নিলাম। খুব ভালো করে এটা প্র্যাকটিস করব, খুব ভালো করে এটাকে প্র্যাকটিস করব। দেখো, হ্যাঁ আনসার দেওয়াটা ভুল হয়ে গেল গো, আনসার আমি দিতে চাইনি।
কি বলেছে ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অ্যাঙ্গুলার উইথ অফ ফ্রিঞ্জ ইজ 0.2 ডিগ্রি। বিটার জায়গায় মনে করো ওমেগা দেওয়া আছে। ফর সোডিয়াম লাইট অফ ওয়েভলেন্থ 5890 অ্যাংস্ট্রম ইফ দ্য কমপ্লিট সিস্টেম ইজ ডিপড ইন ওয়াটার, যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে অ্যাঙ্গুলার উইথ কত হবে? কি বলেছি, জলে ডুবালে কি হবে, যতটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স তত দিয়ে ভাগ করে দেবো। ল্যামডাকে ভাগ করা মানে ফ্রিঞ্জ উইথকে ভাগ করা। ফিজিক্যালি ভাবো, অঙ্ক দেখে সরাসরি ডেটাতে যাবে না। অঙ্ক এটাই তোমাদের কিন্তু চ্যালেঞ্জ থাকবে। হ্যাঁ, এই অঙ্কটাই তোমাদের স্পেশালিটি, যে তোমরা কোথা থেকে ভাবছো। আমার যেটা 20 ডিগ্রি 0.20 ডিগ্রি ছিল, এটা এয়ারে ছিল, এটা কি হবে ল্যামডা 1/μ দিয়ে ভাগ হয়ে যাবে। জাস্ট সিম্পলি এটা মিউ দিয়ে ভাগ হয়ে যাবে। কেন? কেন আমরা কি জানি যে ফ্রিঞ্জ উইথ ডিপেন্ড করে ল্যামডার উপর, আর ল্যামডা কি হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কিচ্ছু হওয়ার দরকার নাই, 20 ডিগ্রিকে জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা সেটা দিয়ে ভাগ করে দেবে। আমার মনে হয় এখানে দেওয়া ছিল না যে 1.33 দিয়ে এটাকে ভাগ করে দেবো। বলো, কোনো ডাউট থাকলে বলো। এবার হচ্ছে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড, যার মধ্যে তোমাদের নিউটন সিং পড়বে। তার মানে কি হয় দেখো, আমরা যদি এরকম করে ভাবি যে একটা সাপোজ গ্লাস প্লেট আছে, এখানে একটা লাইট এসে পড়লো, লাইট রিফ্লেক্ট হয়ে চলে গেল, আর একটা অংশ কি হবে রিফ্র্যাক্ট করে নিচে পড়লো, আবার উপরে গেল, আবার গেল। এই দুটোকে যদি আমি এক জায়গায় ফেলি তাহলে কিন্তু এদের মধ্যেও এবার একটা প্যাটার্ন আসবে। এই ধরনের প্যাটার্নকে আমরা বলি ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা আনবো। দেখো, যদি তোমার খুব জেনারেল ওয়েতে বলি, এইরকম একটা প্লেট থাকে, আমরা প্যারালাল প্লেটও ভাবতে পারি, একটা অ্যাঙ্গেল দেওয়া প্লেটও ভাবতে পারি। তাহলে ফর্মুলা হচ্ছে 2μt cos r। এটা আমরা আগে প্যারালালের জন্য বলি। যদি এইরকম থাকে, লাইট পড়লো, পড়ে এখানে গেল, আবার এখানে গেল, এখানে গেল, আর এখানে পাথ ডিফারেন্স কোনটা? এই দুটো হচ্ছে পাথ ডিফারেন্স। এই দুটো হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। এটা প্রায় কাছাকাছি আনার পরে অ্যাপ্রক্সিমেটলি কত আসবে? 2μt cos r। এটা হচ্ছে আমাদের ফর্মুলা কিসের? পাথ ডিফারেন্সের, ডেল্টা। এটা ইকুয়ালস টু, এবার মজার ব্যাপার একটা শোনো, খুব ভালো করে মন দিয়ে শোনো। মনে করো এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে আমাদের গ্লাস। যখনই লাইট রিফ্লেক্ট করবে এই পয়েন্টে অ্যাডিশনাল ফেজ পাই অর পাথ λ/2 চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, কি বললাম? যখনই লাইট, এটা ইএম থিওরি দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি, এখানে আমরা জাস্ট এটাকে একটা ইনফরমেশন হিসাবে ধরব। ঠিক আছে, যখনই একটা রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইট পড়বে, তারপর যদি রিফ্লেক্ট হয়, সেখানে তোমাকে অ্যাডিশনাল একটা পাথ ডিফারেন্স, কত? অপোজিটটা, তার মানে λ/2 অথবা ফেজ ডিফারেন্স পাই ধরে নিতে হবে। তাহলে কি হবে? আগেরটার সঙ্গে এবার ভাবতে হবে তোমার ম্যাক্সিমাম মিনিমা কন্ডিশনস কিন্তু ভাই এবার চেঞ্জ হয়ে যাবে। ম্যাক্সিমাম মিনিমা কন্ডিশনস এবার তোমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তুই সরাসরি এটা মনে রাখবে। এটা যখন এম ল্যামডা হবে, তাহলে আগে কি ছিল? আগে এটা ছিল ম্যাক্সিমা কন্ডিশনস, এটাই হয়ে যাবে আমার মিনিমা কন্ডিশনস। আর সহজ করে বলি, ম্যাক্সিমা দিয়ে ভাবতে হবে না, এই ফর্মুলাটাই মাথায় রাখো এবার থেকে, ম্যাক্সিমার দিকে যাব না। কি? 2μt cos r equals to m lambda মিনিমা, মানে ডার্ক। 2μt cos r equals to m lambda, মানে এটা হচ্ছে ডার্ক প্যাটার্নটা আমরা পাবো। ঠিক আছে, এবার মনে করো এটা একটা ফিল্ম। মনে করো এই ফিল্মটা হচ্ছে একটা প্লাস্টিক বা কোনো একটা ট্রান্সপারেন্ট, সেটা হচ্ছে 1.3, নিচেরটা হচ্ছে তোমার গ্লাস, উপরেরটা গ্লাস কত? 1.5, উপরেরটা হচ্ছে কি তোমার এয়ার। এবার এখানে মজাটা হলো, লাইট যখন উপর থেকে আসবে, এখানে যখন রিফ্লেক্ট করবে, তাহলে এখানে একবার পাই ফেজ ডিফারেন্স আসবে। কেন? এয়ার মানে হচ্ছে 1 থেকে ডেন্সারে গেল, আবার এই লাইট যখন এই সারফেস থেকে আবার রিফ্লেক্ট করবে, সেখানে কিন্তু পাই ফেজ ডিফারেন্স আসবে। ভারী মুশকিল ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না,
এই ক্ষেত্রে তোমাকে কিছু ভাবতে হবে না, যেমন ছিল তেমন থাকবে, যেমন ছিল ফর্মুলা আগেকার মতো থাকবে। ঠিক আছে? কেন? এখানে রেয়ার থেকে ডেন্সার একবার পাই ফেজ হবে, আবার ডেন্সার থেকে আরেকটা ডেন্সার, তাহলে এখানে পাই ফেজ ডিফারেন্স হবে। তাহলে 2 পাই ফেজ ডিফারেন্স মানে তোমার ভাবনা চিন্তা করার দরকার নেই। আমি এখানে কোনো ফর্মুলা ইউজ করছি না, মাথা খারাপ বা মাথাতে প্রেসার পড়বে, আমি অঙ্ক দিয়ে বোঝাবো। আবার মনে করো যে এয়ার আছে, গ্লাস আছে, এয়ার আছে, তাহলে এখানে কি ঘটলো? তাহলে আগের বারে ঘটলো এয়ার থেকে গ্লাসে যখন আসলো তখন পাই ফেজ ডিফারেন্স, কিন্তু পরের রেটা দেখো গ্লাস থেকে এয়ারে আসলো, মানে ডেন্সার থেকে রেয়ারে আসলো, এখানে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স আসবে না। এখানকার অঙ্কটা যেমন আছে তেমনই থাকবে, এখানকার ফর্মুলাটা একটা এক্সট্রা পাই ফেজ হবে, এই ফর্মুলাটা তোমার কাজে লাগবে। তাহলে কখন ফর্মুলাটা কাজে লাগবে? দেখতে হবে পর মিডিয়াম গুলো কি কি আছে, এটা কিন্তু একটুখানি এখানে ভাবনা চিন্তার অঙ্ক আছে। চলো আমরা এরকম একটা অঙ্ক করি। আচ্ছা ভালো কথা, এই থিকনেসটার ভ্যারিয়েশনের জন্য ডিফারেন্ট প্যাটার্ন আসবে। ওই জন্য তুমি তেলের উপর বিভিন্ন প্যাটার্ন দেখতে পাও, সোপ বাবলের উপর তুমি বিভিন্ন প্যাটার্ন দেখতে পাও। দেখো এটা একটা সোপ বাবলের বা একটা ফ্রেমের মধ্যে একটা থিন ফিল্ম, সোপ ফিল্মকে রাখা হয়েছে। এবার দেখো সোপ ফিল্ম যত উপর থেকে নিচের দিকে নেমে আসছে, প্যাটার্ন গুলো দেখো শিফট করবে, এটা কিন্তু একটা রিয়েল পিকচার, তাই না? এই জায়গাটা দেখো খুব মানে এত পাতলা হচ্ছে, পাতলা হতে হতে মিনিমাম কন্ডিশন ডার্ক প্যাটার্নে চলে যাচ্ছে। জাস্ট এখানে শুধু একটাই রিফ্লেকশন, π/2 রিফ্লেকশন হচ্ছে। এবার π/2 রিফ্লেকশন মানে প্যাটার্নে আসছে, তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাবে? এই জায়গাটা কিন্তু ডার্ক হয়ে যাবে। এটাকে আমরা তখন ইউজ করব অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং হিসাবে, ইউজ করব। তো নিচের প্যাটার্নটা দেখো বিভিন্ন কালার প্যাচ এখানে থাকবে। ওকে, নিচের দিকে থিকনেস কিন্তু বেশি, উপরের দিকে থিকনেস আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? জিরোর দিকে যাচ্ছে। এবার জিরো থিকনেস মানেই তোমার এখানটায় কিন্তু মিনিমা কন্ডিশন, জিরো থিকনেস মানে মিনিমা কন্ডিশন আসবে। এখানে একটাই কন্ডিশন, শুধু রিফ্লেকশন। এবার কি বলেছি? রিফ্লেকশনটাই শুধু এখানে এক পার রিফ্লেকশনে তুমি ধরবে, যার জন্য পাথ ডিফারেন্স কত, ফেজ ডিফারেন্স কত, পাই। ওই জন্য দেখো উপরটা ডার্ক হয়ে গেল, নিচেটা একটা প্যাটার্ন থাকলো। তাহলে দেখো থিন ফিল্মের কনসেপ্টের জন্যই এইরকম প্যাটার্ন গুলো আছে। এটাই আমরা ইউজ করব অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং হিসেবে, যেটা গ্লাসে, চশমার গ্লাসে দেওয়া যায়। দেখো তুমি খেয়াল করো এই দুটো ইমেজে, দেখো এই গ্লাসটাই কোনো অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং নেই, তাহলে তুমি একটা রিফ্লেকশন এখানে দেখতে পাচ্ছ। এটা চকচকে লাগছে কেন? কারণ এর মধ্যে অ্যান্টি রিফ্লেক্টিং উইথ অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেওয়া আছে। এবার দেখো আমরা অ্যান্টি রিফ্লেকশন কোটিং এর এবার কিছু কাজ করব, খুব ভালো করে খেয়াল করবে কিন্তু। The thickness, very important problem, the thickness of non-reflecting layer to be deposited on the glass surface corresponding to a wavelength of 6000 Armstrong. ভাবো কি বলছে, গ্লাসের উপর কোটিং থাকবে, মানে এটা গ্লাস থাকবে, গ্লাসের উপর এই কোটিংটা থাকবে, খুব পাতলা কোটিংটা থাকবে। তাহলে এটা গ্লাস, এটা কোটিং, তাহলে এটা কি? এটা তো এয়ার। তাহলে আমি খেয়াল করো প্রথম লাইটটা যখন রিফ্লেক্ট করবে তার জন্য একটা পাই গল্প আসবে, আর পরের লাইটটা যখন এখান থেকে রিফ্লেক্ট করবে তার জন্য একটা পাই রিফ্লেকশন আসবে। তাহলে এখানে আমার এক্সট্রা পাই নিয়ে ভাবার কিছু নেই, এক্সট্রা পাই ফেজ নিয়ে ভাবার কিছু নেই। এবার তাহলে রিফ্লেকশনটার মধ্যে কি কি ঘটবে দেখো, তাহলে এখান থেকে একটা আর এখান থেকে একটা, কত ডিফারেন্স? মনে করো এটা টি ডিফারেন্স। তাহলে এইটুকুর মধ্যে ওদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আনতে হবে। তার মানে কি বললাম, প্রায় নর্মাল যদি লাইট পড়ে তাহলে ফার্স্ট রে এখান থেকে গেল, আর সেকেন্ড রে কি করলো, নিচের জায়গা থেকে এসে আবার এখান থেকে রিফ্লেক্ট করলো। তাহলে এই এক্সট্রা রেটা কত পাথ গেছে, ডেল্টা কত গেছে? ডেল্টা গেছে 2 ইন্টু মিউ ইন্টু টি। থিকনেস যদি টি হয় তাহলে এটা হচ্ছে আমাদের রে 1। কোনটা? রে 1। এটা হচ্ছে আমাদের রে 1। আর এই যেটা রিফ্লেক্ট করে নিচ থেকে গেল সেটা হচ্ছে আমাদের রে 2। তাহলে রে 2 কতটা অ্যাডিশনাল পাথ গেল? মিউটি নিচে, মিউটি উপরে, তাহলে 2 মিউটি। এবার এটা কি করবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে, তাহলে পাথ ডিফারেন্স কত আনতে হবে? λ/2।
তাহলে মিউ এর ফর্মুলা কত, সরি থিকনেস এর ফর্মুলা কত, টি ইকুয়ালস টু ল্যামডা বাই 4 মিউ। তাহলে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এ তুমি এই ফর্মুলাটা সরাসরি মাথায় নেবে। এইটুকু আমি একবার বোঝালাম, ভাবালাম, এখানেই শেষ। এটা তুমি ফিজিক্যালি মনে রাখবে। অঙ্ক করার জন্য কি মনে রাখবে, এখান থেকে মনে রাখবে না, মনে রাখবে রিফ্লেক্টিং কোটিং এর অঙ্ক মানে হচ্ছে টি ইকুয়ালস টু ল্যামডা বাই 4 মিউ। হয়ে গেল বাস। তাহলে এবার হয়েই যখন গেল, তাহলে আনসারটা দেখে নাও কি হয়েছে। তাহলে হয়েই যখন গেল, আনসারের মধ্যে কিচ্ছু নেই, ছোট্ট আনসার, 25 সেকেন্ডের আনসার। 25 সেকেন্ডে আমি অঙ্কটা করবো। কি করবো, টি ইকুয়ালস টু ল্যামডা বাই 4 মিউ, ভ্যালুগুলো বসাবো, অ্যাপ্রক্সিমেটলি গুনটুন করে যা আসবে দ্যাট শুড বি দ্য আনসার। দেখো এখানে 4 দিয়ে যদি কাটো এখানে 15 পর্যন্ত আসবে, 15 দিয়ে কাটলে এখানে 9 মতো কিছু আসবে, 9 15 135 হয়। তার নিচে যদি 9 থাকে তাহলে উপরের অঙ্কগুলোতে 1.11 টাইপের কিছু থাকবে, 1111 টাইপের থাকবে। সো দ্যাট শুড বি দ্য আনসার। দেখো চট করে মাথায় ঢুকলো আমার, 15 থাকবে, যাই হোক 15 বা 150 বা যাই থাকুক, আর এখানে কাটলে 9 থাকবে, আর 9 দিয়ে 1 কে ভাগ করলে 1.11 এরকম টাইপেরই হয়। দ্যাট শুড বি দ্য আনসার। ওই জন্য বললাম না 25 সেকেন্ডের বেশি নেওয়া যাবে না। তাহলে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এর অঙ্ক মানে হচ্ছে টি ইকুয়ালস টু ল্যামডা বাই 4 মিউ। এইটুকুই তোমার মাথাতে থাকিবে। কিন্তু তার পরের অঙ্কটাতেই দেখো, what is the minimum thickness of air film which appear dark under green light of wavelength 500 ন্যানোমিটার। এখানে তুমি খেয়াল করো, এয়ার ফিল্ম দেওয়া আছে, আর এদিকে কি আছে, গ্লাস আছে, এদিকে কি আছে, গ্লাস আছে। এখানে কিন্তু একটা অ্যাডিশনাল π/2 ফেজের গল্প থাকবে। তাহলে কি বলেছিলাম, যেখানে অ্যাডিশনাল π/2 সরি ল্যামডা বাই 2 বা পায়ের গল্প থাকবে, সেখানে আমার ফর্মুলা কি হবে, পাথ কত, এখানে যদি এয়ারের মধ্যে দিয়ে আসছে 2t ইকুয়ালস টু ল্যামডা, 2t পাথ ডিফারেন্স হচ্ছে 2t ইনটু ল্যামডা। আচ্ছা বলো তো, পাথ ডিফারেন্স যখন ল্যামডা বা তার মাল্টিপল হয় তখন নরমালি কি হয়, নরমালি ওটা ম্যাক্সিমা হয়। কিন্তু যেহেতু আগে থেকে একটা কেস খেয়ে যাবে এখানে, তাহলে এটাই হচ্ছে তোমার এর ক্ষেত্রে কন্ডিশনটা পাল্টে যাবে। সো দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তাই না? এর ক্ষেত্রে অঙ্কটা আর আগের ক্ষেত্রে অঙ্কটা কিন্তু কম্পেয়ার করবে। এই ক্ষেত্রে তোমার টি হচ্ছে ল্যামডা বাই 2, এর ক্ষেত্রে তোমার টি হচ্ছে ল্যামডা বাই 2। কি বললাম, দুটো অঙ্কের মধ্যে তফাৎটা ভালো করে বোঝো। আগের বার কি ছিল, ফিল্ম ছিল, উপরে কি ছিল, এয়ার ছিল, নিচে কি ছিল, গ্লাস ছিল। তাহলে এর জন্য ফর্মুলাটা ছিল টি ইকুয়ালস টু ল্যামডা বাই 4, আর যেহেতু মিডিয়াম ছিল তার 4 মিউ। আর যখন শুধু একটা ম্যাটেরিয়ালস থাকবে, শুধুমাত্র যদি একটা ম্যাটেরিয়ালস থাকে, তাহলে ফর্মুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি হবে তখন, টি ইকুয়ালস টু ল্যামডা বাই 2, মিউটা অ্যাকচুয়ালি গ্লাস যেহেতু 1 হয়ে গেছে। বোঝা গেছে? ভালো করে দুটো প্রবলেমস কম্পেয়ার করে পড়বে, দুটো প্রবলেমস ভালো করে কম্পেয়ার করে পড়বে। ওকে, নেক্সট প্রবলেমটা এরই উপর দাঁড়ানো একটু অঙ্ক, আর একটু ভাবার জায়গা আছে। এটা কিন্তু এসএসসি ফেভারিট প্রবলেমস। কি বলছে, ইন এ থিন ফিল্ম অফ এয়ার 8 ফ্রিঞ্জেস অকার্স বিটুইন 2 পয়েন্টস, মানে একটা ফিল্মের দুটো পয়েন্টের মধ্যে 8টা ফ্রিঞ্জ ঘটেছে। অদ্ভুত গল্প, 8টা ফ্রিঞ্জ এসছে। দ্য লাইট ইনসিডেন্ট নরমালি অন দ্য ফিল্ম, দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইজ 500 ন্যানোমিটার, দ্য ডিফারেন্স ইন থিকনেস অফ দ্য ফিল্ম বিটুইন 2 পয়েন্টস। তার মানে বলছে ফিল্মটা কিন্তু প্যারালাল নয়, ফিল্মটা এইরকম টাইপের, এরকম টাইপের যদি ফ্রিঞ্জ হয়, এইখানে একটা তোমার T1 আর এখানে একটা তোমার T2, দুটো থিকনেস আছে আলাদা আলাদা। এদের মধ্যে থিকনেস ভ্যারি করছে বলে এর মধ্যে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট প্যাটার্ন আসছে। এরকম কটা প্যাটার্ন এসছে, এরকম 8টা প্যাটার্ন আসছে। তাহলে আমাদের প্রবলেমসটা আমরা কিভাবে আনবো, আগেটার মতো 2T1 ইকুয়ালস টু n1 ল্যামডা
2t2 ইকুয়ালস টু n2 ল্যামডা। তাহলে আমি যদি অঙ্কটাকে দুটোকে বিয়োগ করি t1 মাইনাস t2 মানে ডেল্টা টি, আচ্ছা 2 ইন্টু t1 মাইনাস t2 ইকুয়ালস টু n1 মাইনাস n2 ইন্টু ল্যামডা। ডিফারেন্স ইন থিকনেস, তাহলে t1 মাইনাস t2 টা কত আসবে আগের অঙ্ক থেকে করো। এই n2 মাইনাস n1 এটাই মানে কটা ডিফারেন্স আসছে, 8 খানা ল্যামডা বাই। বোঝা গেল? আগের অঙ্ক সুর ধরে এই অঙ্কটা আসছে। তার মানে যদি এটার মধ্যে অ্যাঙ্গেল থাকে তাহলে বিভিন্ন ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট প্যাটার্ন পাবে। এবার আমার একটা ছোট্ট কথার উদাহরণ দাও তো। তাহলে কি দেখলাম, এরকম যদি একটা প্যাটার্ন থাকে তাহলে আমি কি পাবো, উপরে তাকালে একটা ডার্ক পাবো ব্রাইট পাবো, ডার্ক পাবো ব্রাইট পাবো। কখন? যখন দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, এই একটা আর মনে করো সারফেস দুটো এরকম, তাহলে আমি কি পাবো, উপরে ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট প্যাটার্ন পাবো। আচ্ছা এটা যদি এরকম গোল বাটির মতন হয় তাহলে প্যাটার্ন গুলো কেমন হবে বলো দেখি? বুঝতে পারলে না? এটা নিচেরটা এটা উপরেরটা, এখান থেকে তাকালে কি হচ্ছে, ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট পাচ্ছি। কিন্তু এটা প্লেট না হয়ে যদি সার্কুলার বাটি হতো, মানে এইরকম ভাবে তুমি ভাবো, তাহলে প্যাটার্ন গুলো কেমন হতো? এটা যেটা গোল বাটির মতন হতো তাহলে প্যাটার্ন গুলো কেমন হতো? প্যাটার্ন গুলো গোল গোল হতো, বাটির যেখানে যেখানে যেমন থিকনেস তেমন হতো। আর এটাই হয়ে গেল তোমার নাথিং বাট নিউটনস রিং। এটাই হয়ে গেল তোমার নিউটনস রিং এর কনসেপ্ট। নিউটনস রিং এ কি আছে দেখো, এই দেখো নিউটনস রিং এ কি হবে, একটা গ্লাস প্লেট দেখতে পাচ্ছ, তার উপর একটা লেন্স, মানে এটাও গ্লাস এটাও গ্লাস। এবার গ্লাস প্লেটের উপর একটা আলো এসে পড়ছে, গ্লাস প্লেটের উপর একটা লাইট এসে পড়ছে, পড়ার পর কি হলো, এখান থেকে একটা রিফ্লেকশন হলো আর নিচ থেকে একটা রিফ্লেকশন হলো। কোত্থেকে দুটো রিফ্লেকশন হলো? জাস্ট আগের অঙ্ক সুর ধরে বলছি। আমি যদি এখানের কথা বলি তাহলে এখান থেকে একটা রিফ্লেকশন হবে আর এখান থেকে একটা রিফ্লেকশন হবে। এই এই যে তুমি ফিল্ম, এইটা হচ্ছে তোমার এয়ার ফিল্ম, এটা হচ্ছে তোমার এয়ার ফিল্ম। এই এয়ার ফিল্মের জন্য তুমি এবার এর মধ্যে প্যাটার্ন দেখতে পাবে। এটা যেহেতু উপর থেকে দেখলে যেহেতু তোমার সার্কুলার, তাহলে প্যাটার্ন গুলো ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট এরকম তুমি প্যাটার্ন দেখতে পাবে। দ্যাট উইল বি কল নিউট্রন স্ট্রিং, দ্যাট উইল বি কল নিউট্রন স্ট্রিং। ওকে, তাহলে তাহলে আমরা কি বললাম, এই লাইট এখানে পড়ার পরে আমার প্যাটার্নটা দেখতে পাবো আমরা। এবার কোন থিকনেসে তুমি আলোটাকে দেখছো এরকম ভাবে কনসেন্ট্রিক ব্রাইট ডার্ক প্যাটার্ন এখানে তৈরি হবে। ওকে, ওয়েভলেন্থ যদি চেঞ্জ করো তাহলে দেখো প্যাটার্ন চেঞ্জ আসছে। আর এখান থেকে ডিস্টেন্স যদি তুমি বাড়াও, যেটাকে আমরা বলছি রেডিয়াস, তাহলে রেডিয়াসেও কিন্তু এখানে চেঞ্জ আসছে। এই সমস্ত দিয়ে আমাদের নেক্সট ভেরি ইম্পর্টেন্ট নিউটন স্ট্রিং এর ফর্মুলায় আমরা চলে যাব। একটাই ফর্মুলা ভালো করে করব, মনে রাখবো, সেটা হচ্ছে নিউটন স্ট্রিং এর একটা রেডিয়াসের ফর্মুলা। দেখো এখানে যা কিছু আমাকে পড়ে নিতে হবে, কি বললাম, mth অর্ডার ডার্ক ফ্রিঞ্জ। তাহলে এখান থেকে যে ছবিটা আমরা আনলাম, একটু আগেই ছবিটা দেখাচ্ছিলাম, ডার্ক ফ্রিঞ্জ যেটা আমরা বলছি, mth অর্ডার ডার্ক ফ্রিঞ্জ যেটা আমি বলছি, এই যে এইটা, এটা কি, আমার সঙ্গে সঙ্গে লিখো, আর এম স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু আর। ল্যামডাটা কি, ওয়েভলেন্থ। আরটা কি, আরটা হচ্ছে যে যে গ্লাস প্লেটের উপর যে লেন্সটা নিয়েছো তার রেডিয়াস, তার এই গ্লাস প্লেটটা রেডিয়াস, আর এই দুটো ফিক্সড। আর এম, এটা হচ্ছে কি ডার্ক ফ্রিঞ্জের ফর্মুলা, ডার্ক প্যাটার্নের ফর্মুলা। কোথায় দেখছি, রিফ্লেক্টেড রেতে দেখছি। ব্রাইটের কি ফর্মুলা মনে রাখবো না, একটুখানি মনে রাখবো, একদম মনে না রাখাটা ঠিক হবে না। ব্রাইটের ফর্মুলাটা হচ্ছে আমার আর এম স্কোয়ার ইন্টু এম মাইনাস হাফ ল্যামডা আর। দেখো ল্যামডা বাই 2 পাথ ডিফারেন্স হবে,
এটা কিন্তু ব্রাইট। ওই যে অ্যাডিশনাল ফেজ চেঞ্জের জন্য কিন্তু এম ল্যামডার ফর্মুলাটা হয়ে গেছে ব্রাইট ডার্কের, আর ল্যামডা বাই 2 এর ফর্মুলাটা হয়ে গেছে ব্রাইটের। এখানে তুমি খেয়াল করো, এখানে তো হাফ রাখা যায় না ইন্টিজারে, আমরা এখানে 2m - 1 ইন্টু ল্যামডা বাই 2 আর এভাবে রাখতে পারি। ওকে, এখানে এম কিন্তু শুরু হবে 1 থেকে। আচ্ছা, 0 মানে মাঝেরটা কিন্তু ডার্ক। নিউটন স্ট্রিং এর মাঝের প্যাটার্নটা মানে এখানটা কিন্তু আমরা সবসময় ডার্ক দেখতে পাবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডার্ক প্যাটার্ন, এই হচ্ছে আমাদের ব্রাইট প্যাটার্নের ফর্মুলা। এটা অতটা মনে রাখার দরকার নেই, এটাই আমরা মনে রাখবো কি rm স্কয়ার ইকুয়ালস টু m ল্যামডা r। rm স্কয়ার ইকুয়ালস টু m ল্যামডা r। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা খেয়াল করো, ল্যামডা r আর তার সঙ্গে rm স্কয়ারটা থাকবে। আচ্ছা, এবার আমি কি বলেছি, যদি এটা কোনো লিকুইডে ডোবানো হয় বা কোনো অন্য মিডিয়ামে দেখানো হয় তাহলে ল্যামডা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? ল্যামডা। তাহলে ল্যামডার নিচে মিউ চলে আসবে, তাহলে এক্সট্রা ভাবে ওটা মাথায় নেব না, এক্সট্রা ভাবে ওটা মাথায় নেব না, যেখানে বলে দিয়েছি। চলো তাহলে আমরা এখানে ফর্মুলা করি। সবচেয়ে সহজ অঙ্কতে দুটো প্যাঁচ দেওয়া আছে, সবচেয়ে সহজ অঙ্কতে দুটো প্যাঁচ দেওয়া আছে। আচ্ছা, আমি অঙ্কটাতে যাওয়ার আগে বলছে নিউটন স্ট্রিং এর রেডিয়াস। আচ্ছা, আর স্কোয়ার যখন প্রপোর্শনালস টু এম ল্যামডা হয় তাহলে বুঝতে পারছো আর প্রপোর্শনালস টু রুট এম বা √1 √2 √3 √4 এরকম, √1 √2 √3। আবার যখন আর এম স্কোয়ার প্রপোর্শনালস টু এম প্লাস মাইনাস হাফ ল্যামডা হয় তাহলে কিন্তু এইরকম ভাবে রাখলে হবে না, 2m টা চলে আসবে। তার ক্ষেত্রে কি হবে তাহলে আর প্রপোর্শনালস টু √2m - 1। এটা হবে 1 2 3, এটা কিন্তু হবে 3 5 7 এরকমটা। ঠিক আছে, প্রথম কথা এখানে কি বলেছে, দ্য রেশিও অফ রেডিয়াই ফার্স্ট সেকেন্ড থার্ড ব্রাইট ফ্রিঞ্জেস। প্রথম কথা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জেস কিসে? নিউটনস রিগে অবজার্ভ ইন ট্রান্সমিটেড রে। আরে বাপরে, ট্রান্সমিটেড রে গল্প কিন্তু যখন আসছে মনে রাখবে আবার ফর্মুলা পাল্টে যাবে। আমি এখানে দুটো প্যাঁচ দিয়েছি, কি এইখানটা থাকলে এটা অড নাম্বার ধরতে হবে, আর এই যে কন্ডিশন দেখছো এটা কিন্তু দেওয়া আছে কিসে? এটা দেওয়া আছে রিফ্লেক্টেড ওয়েতের জন্য। ট্রান্সমিটেড ওয়েভ মানে যে রে গুলো নিচে চলে আসবে তার জন্য কি হবে, তার জন্য শুধু এখানে চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে? এইটা হয়ে যাবে তোমার ডার্কের জায়গায় এটা হয়ে যাবে ব্রাইট, আর এটা হয়ে যাবে ডার্ক। এই জন্য বলা হয় ট্রান্সমিটেড বিম। ট্রান্সমিটেড বিম আর রিফ্লেক্টেড বিমের প্যাটার্ন গুলো কমপ্লিমেন্টারি হয়, মানে এর ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম যা হবে ট্রান্সমিটেড ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম তার অপোজিট হবে। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটাকে যদি আমরা এখানে ফেলি, অঙ্কটাকে খুব ভালো করে দেখো, অঙ্কটাকে যদি আমরা এখানে ফেলি ব্রাইট ফ্রিঞ্জ বলা হয়েছে, তাহলে ব্রাইট ফ্রিঞ্জ কার? ট্রান্সমিটেড রে, তাহলে এই ছবিটাই হবে। এটা তো ডার্ক ফ্রিঞ্জ কিসে? রিফ্লেক্টেড এ, ট্রান্সমিটেড বিমে কত হবে? এটাই হবে। তাহলে এখানে কত হবে? তাহলে আর প্রপোর্শনালস টু √m থাকবে ফর্মুলাটা, তাহলে 1 √2 √3 থাকবে। কিন্তু এটা যদি বলা হতো, বলো তো কি হবে, এটা যদি রিফ্লেক্টেড দেওয়া থাকতো তাহলে কোনটা অপশন হতো বলো দেখি, কে বলতে পারে? তাহলে এটা হতো এ, হতো এ 1 √3 √5 হতো। বোঝা গেছে? ট্রান্সমিটেড দেখা যায় রিফ্লেক্টেড হতো আর ব্রাইট ফ্রিঞ্জ হতো, তাহলে কিন্তু এটা 1 এই ফর্মুলাটা কাজে লাগাতে। ব্রাইট ফ্রিঞ্জ ইন রিফ্লেক্টেড, তার জন্য ট্রান্সমিটেড এর জন্য। ঠিক আছে, চলো ট্র্যাডিশনাল অঙ্ক, নিউটন স্ট্রিং এর ট্র্যাডিশনাল অঙ্ক। In an experiment of Newton's rings, the diameter of 20th dark ring was found to be
5 millimeter and that of 10th ring is 3 millimeter. The radius of the plano-convex lens is 1, মানে r equals to 1 দেওয়া হয়েছে। Wavelength of light used, দেখো বেশিরভাগ অঙ্ক আছে ডায়ামিটারে, আমি বেশি মনে রাখতে বলিনি, কি বলেছি, r m square equals to m r lambda, এবং তাহলে আর এম প্লাস মনে করো পি, অন্য একটা কত হবে, এম প্লাস পি ইন্টু আর ইন্টু ল্যামডা। ঠিক আছে, পজ করো। আমি যেটাকে বিয়োগ করি, এটাকে আমি যদি বিয়োগ করি তাহলে খেয়াল করো, আর এম প্লাস পি স্কোয়ার মাইনাস আর এম স্কোয়ার কত হবে, ডিফারেন্সটা পি আর ল্যামডা। এখান থেকে আমার অঙ্কতে যে কোনো জিনিস আর বার করো বা ল্যামডা বার করো, এখানে যেমন ল্যামডা বার করতে দিচ্ছি, ল্যামডা কত হবে তাহলে আর এম প্লাস পি তার হোল স্কোয়ার মাইনাস আর এম স্কোয়ার বাই পি ইন্টু আর। আর যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের গল্প থাকতো তাহলে এখানে একটা মিউ বসে যেত, কোথায় একটা মিউ বসে যেত, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নেই তাই এটা আমাদের আছে। এবার কি বলা হয়েছে, ডায়ামিটার, ডায়ামিটার বলা আছে মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, এখানে 4 দিয়ে গুণ করতে হবে। আর এর জায়গায় তুমি যদি ডায়ামিটার দাও তাহলে অবভিয়াসলি এটা যদি আমি ডায়ামিটার করে দিই তাহলে কত হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচেও 2 দিয়ে মানে 2 স্কোয়ার দিয়ে 4 দিয়ে গুণ করতে হবে, তো ডায়ামিটার হলে আমার ফর্মুলাটা চলে যাবে এই জায়গায়। এরকম ভাবতে পারো, ডি যদি হয় এই ফর্মুলাটা আমি যদি ডি করি, ডি এম স্কোয়ার মানে তো রেডিয়াসের ডবল, তাহলে এখানে 4 টাইমস হয়ে যাবে, 4 এম আর ল্যামডা, আর কিছুই না। আমি বলবো এটা থেকে এক্সট্রা বেশি কিছু মনে রাখতে যাবে না, বাকিটা তোমার চলে আসবে। এই ফর্মুলায় ভ্যালু বসালেই তুমি রেজাল্টটা পেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই ক্যালকুলেশনটা ভালো করে করতে হবে। কুড়ি বলা হয়েছিল আর 10 বলা হয়েছিল, ওই যে দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কত, 10, তাহলে ফর্মুলাটা বসিয়ে অঙ্ক ইজিলি চলে এসছে।